আমি সত্য উদ্ঘাটন করে দিচ্ছি। এখন ওনার সম্পদ বাড়ছে 48 গুণ। উনি সম্পদ কেমনে বাড়লো এই হিসাব দিচ্ছেন না, বলতেছেন আমি মিথ্যা বলি। উনি তো বলবেন যে ভাই আমার সম্পদ যেগুলো এগুলো আমি শ্বশুর বাড়ি থেকে আনছি। আরে ভাই তোমারে বলা হয়েছে তুমি 2 নম্বরই করছো, আগে প্রমাণ দাও যে তুমি 2 নম্বরই করো না। মাননীয় স্পিকার, আমি তো শুনতাম আওয়ামী লীগ গরিবের সরকার, জনসাধারণের সরকার, ছোটবেলা থেকেই শুনে এসেছি। মাননীয় স্পিকার, এখন দেখি আওয়ামী লীগ ব্যাংকারদের সরকার। আপনি এমপি বা প্রধানমন্ত্রী হওয়ায় যদি আপনার সম্পদ 48 গুণ বেড়ে যায়, তখন ব্যারিস্টার সুমনের মতো মানুষ এবং প্রার্থীর মতো মানুষ আপনার প্রতিবাদ করবে না, সেটা এখন ভাবার কোনো সুযোগ নাই। আপনি প্রধানমন্ত্রী, আপনার সম্পদ যদি এত হারে বেড়ে যায়, আপনি আওয়ামী লীগের একজন এমপি বা মন্ত্রী, আপনার সম্পদ যদি যেটা ছিল তার চেয়ে যদি কয়েক গুণ 48 গুণ হারে বেড়ে যায়, তখন সেটা তো অবশ্যই আপনাকে লিগ্যাল এভিডেন্স দিতে হবে, এমনটাই দাবি করেছেন ব্যারিস্টার সুমন। তবে প্রার্থীও কিন্তু কোনো রকম ছেড়ে দেয় না। ব্যারিস্টার সুমন ইদানিং সংসদে যে কর্মকাণ্ড শুরু করছে, তাতে সংসদ থেকে বা ব্যারিস্টার সুমনকে যে কোনো সময় মেরেও ফেলা হতে পারে। তো চলুন, ব্যারিস্টার সুমন এইবার এমপি এবং মন্ত্রী এবং প্রধানমন্ত্রীদের সম্পদ কেন বাড়লো সেই লিগ্যাল এভিডেন্স চেয়েছেন। চলুন এমপি সুমন সাহেবের বক্তব্য শোনার আগে প্রার্থী তিনি আওয়ামী লীগের এমপি এবং মন্ত্রীদেরকে নিয়ে কি বলেছিলেন সেটা একটু কিঞ্চিত আকারে শুনে আসি। অবশ্যই সুমন এবং প্রধানমন্ত্রীর বক্তব্য আপনারা শুনে যাবেন, তাই ভিডিওটি একটু লাইক দিয়ে নিজস্ব মতামত লিখতে থাকবেন। চলুন আমরা আন্দলিব রহমান প্রার্থীর সম্পূর্ণ ভিডিওটুকু একটু দেখে আসি। মাননীয় স্পিকার, calm down, you'll have your turn if you understand. মাননীয় স্পিকার, আমি তো শুনতাম আওয়ামী লীগ গরিবের সরকার, জনসাধারণের সরকার। মাননীয় স্পিকার, এখন দেখি আওয়ামী লীগ ব্যাংকারদের সরকার। কই বাবা, গণতন্ত্র এই সংবিধানে না, গণতন্ত্র হলো মাইন্ডসেটে, চিন্তা চেতনায় গণতন্ত্র থাকতে হবে, তাহলে এই দেশে গণতন্ত্র আসবে। আমি আর বেশি সময় নিব না, একটা কথা বলি, পলিটিক্সে there is a simple line, that is the straight line. আপনি জনগণের জন্য কাজ করবেন, জনগণকে আপনাকে ভোট দিবে। আপনি এর বাইরে যা চিন্তা করবেন সেটাই কনস্পিরেসি, যত উপরে উঠাবেন পতন ততই খারাপ হবে। এই যে রাজনৈতিক বিবেচনায় নতুন ব্যাংক, মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী অনেকবার বলছে আমার এমপি মন্ত্রীদের টাকা পয়সা জমা দিতে হবে, কে কত টাকার মালিক, তথ্য অধিকার, এটা সেটা, কিন্তু আমরা পাইনি। বাট আমি কষ্ট করে ইলেকশনের হলফনামা থেকে বের করে নিয়ে আসছি। ফার্মার্স ব্যাংক, আমাদের অনারেবল মেম্বার অফ পার্লামেন্ট, আচ্ছা নাম বললাম না, ফার্মার্স ব্যাংক করতে মানুষ থেকে আপনাকে জানাই 400 কোটি টাকা লাগে, 4-এর পর 9টা শূন্য, এবং একটা ডাইরেক্টরের 35 কোটি টাকা। ফার্মার্স ব্যাংক যিনি করলেন, ইলেকশনের হলফনামায় 39 লক্ষ টাকার মালিক। মেঘনা ব্যাংকে করলেন, কি বাটি মিলে 27 লাখ টাকার মালিক। ফেডারেল ব্যাংক যিনি করলেন, কোটি বাটি মিলিয়ে 1 কোটি 1.5 কোটি টাকার মালিক। দুর্নীতি নাকি আমরা করি? ইয়া খোদা, আমার কথা কি, দুর্নীতি অনেকেই করে, লুকায়া টুকায়া করে, কিন্তু এইটা কি দুর্নীতি? খুল্লা দুর্নীতি। আপনাকে কিছু ডিজিটাল দুর্নীতির স্যাম্পল দিতে চাই। আমার কাছে এখানে 8টা কোম্পানির নাম আছে যারা 1800 কোটি টাকা উঠিয়েছে। এখানে আরো 26টা কোম্পানির নাম আছে যারা 1900 কোটি টাকা উঠিয়েছে। এখানে আরো আছে যারা 2000 কোটি টাকা উঠিয়েছে। মানে স্পিকার, সংসদ বা আমাদের গভর্নমেন্ট থেকে, সরকার থেকে বলা হলো, রেগুলেটর লাগানো হলো, এটা লাগানো হলো, অনেক কিছুই দেখেছি আমরা। পরে আবার সিসিটিভি ক্যামেরাও লাগানো হলো। এই টিভি ক্যামেরাগুলি যদি এই কালপিটদের বাড়ির সামনে লাগানো হতো, তাহলে দেখা যেত এই টাকাগুলি কোথায় গিয়েছে। মাননীয় স্পিকার, একটা ইনভেস্টিগেশন কমিটি করা হলো, সেটা রিপোর্ট দেওয়া হলো। অর্থমন্ত্রী সুন্দর করে বললেন, দিস আর মাফিয়া, উই ক্যানট স্পিক, হোয়াট আ ডিসগ্রেস ফর দ্য কান্ট্রি। যা আমাদের অর্থমন্ত্রী বলে যে দিস আর মাফিয়া। কয়েকদিন আগে পেপারে দেখলাম আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর, কি নাম, ডক্টর আতিশ, তাকে ইন্দিরা গান্ধী অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। তাকে তো ধ্বংসাত্মক অ্যাওয়ার্ড দেওয়া উচিত শেয়ার মার্কেট ধ্বংস করার জন্য। যখন তিনি দেখলেন যে 40% to 30% ইনভেস্টমেন্ট ব্যাংক করে ফেলেছে, তিনি যে বুঝালেন, আগে থেকে অর্থমন্ত্রী যিনি অন রিপিটেড ফ্যাশন আগেও বলেছে আমি শেয়ার মার্কেট বুঝি না, তাদেরকে নিয়ে শুধুমাত্র ওয়ার্ল্ড ব্যাংক আর IMF কে খুশি করার জন্য, চাকরির শেষে ভবিষ্যতে অন্য চাকরি পাওয়ার জন্য কি বলা হলো, ব্যাংক মাস্ট উইথড্র দ্য মানি। মানে স্পিকার, 200 কিলোমিটার স্পিডের একটা গাড়ি যদি আপনি হঠাৎ ব্রেক করেন, তাহলে কি হবে? যাত্রীরা নিহত হবে। এই বাংলাদেশের ব্যাংকের কিছু ব্যবসায়িক শকুনরা এই শেয়ার মার্কেট থেকে টাকাটা নিয়ে আরম্ভ করলো, আমার শেয়ার মার্কেটটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল।
বাংলাদেশের মিডল ক্লাস ফ্যামিলি ধ্বংস হয়ে গেল। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী উদ্যোগ নিলেন, এই দরবেশকে আবার সেই সিটে বসালেন। তবে সুরঞ্জিত গুপ্ত সাহেব বলেছিলেন কি জানি, ভূত শস্যের মধ্যে ভূত থাকা। দরবেশও কিছু করতে পারলো না, বিভিন্ন ব্যাংকের সাথে কথা বললেন, বললো নাকি কিছু টাকা দিবে, কোন প্রাইভেট ব্যাংকের মালিক একটা টাকাও দিল না এই শেয়ার মার্কেটে। অনেক ব্যাংকের মালিকরা তারা ডাইরেক্ট ব্রোকারেজ হাউসে এই টাকাটা নিয়ে গিয়েছে। এটা বাংলাদেশের সবচেয়ে বড় কারাপশন, এই ইতিহাস হয়ে থাকবে। আমি একটা কথা বলতে চাই, সরকারের উচিত কোনো আইন পাশ করে রেট্রোস্পেক্টিভ এফেক্ট দিয়ে এই শেয়ার মার্কেটের কালপিটদের বিচার করা, অথবা এমন কোন আইন করা যাতে আগামীতে শেয়ার মার্কেটে কেউ কোনো ধরনের এই ধরনের ফাঁস না করতে পারে। 1 কোটি লোক রাস্তা এফেক্টেড। বাংলাদেশের মানুষের কাছে এই হাতে গোনা কয়টা টাকাই তো তাদের সোশ্যাল ইম্প্যাক্ট, তাদের সোশ্যাল